আমার ঠিক সামনেই গাছটার একটা নিচু ডাল থেকে ঝুলছে আমার দুই সঙ্গীর মৃতদেহ। না, দড়ি নয়, এ জঙ্গলে আমরা দড়ি নিয়ে ঢুকিনি। গাছেরই শক্ত দুটো গুল্ম লতা কেটে নিয়ে আত্মহত্যা করেছে তারা। আমার চোখের সামনে তাদের নিষ্প্রাণ শরীর দুটো হাওয়ার স্রোতে একবার ডান দিকে ফিরছে, একবার বাঁ দিকে। নমস্কার বন্ধুরা, আমি রূপম। তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল থ্রিলারপিডিয়া বাংলায়। আজ তোমাদের জন্য শায়ক আমানের লেখা একটা রহস্যময় কাহিনী, আওকি গাহারা। তো বেশি কিছু না বলে গল্পে যাওয়া যাক। তার আগে দেখবেন আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো? যদি না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের গল্প পেতে থাকার জন্য। পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে রহস্যময়, সবচেয়ে দুর্গম জায়গা কোথায়? এর উত্তর গুগল কিংবা উইকিপিডিয়ায় পাবেন না। আমিও দীর্ঘদিন এ প্রশ্নের উত্তর পাইনি। কিছুদিন আগে হঠাৎ করে একটা অদ্ভুত ব্যাপার শুনলাম। জাপানে নাকি একটা জঙ্গল আছে, ইংরেজিতে নাম সি অফ ট্রিজ, জাপানিজে আওকি গাহারা। এখানে নাকি প্রতি বছর কমপক্ষে প্রায় 100 মানুষ গাছের ডাল থেকে ঝুলে আত্মহত্যা করে। দিন দিন এই সংখ্যা এমন বাড়ছে যে জঙ্গল জুড়ে পুলিশি প্রহরা বসেছে, লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা, তাও কোনো ফল হয়নি। গত বছরে 257 জন মানুষ এখানে আত্মহত্যা করার চেষ্টা করেছে। ভয়ঙ্কর, রহস্যময়, দুর্গম অবশ্যই, কিন্তু আমার প্রশ্নের উত্তর আওকি গাহারা নয়। চলুন গল্প শুরু করা যাক। যদি গল্পটা মন দিয়ে শোনেন, শেষে উত্তর নিশ্চয়ই পাবেন। একটা আকাশিয়া গাছের নিচে শরীর এলিয়ে আমি বসে পড়লাম। চারপাশে যত দূর দেখা যায় শুধু খয়েরি আর সবুজ রং। এই ঘন সবুজ অন্ধকার ছাড়া এ জীবনে আর কিছু হয়তো দেখতে পাবো না। উপরে তাকিয়ে আকাশের একটা ছোট অংশও দেখতে পেলাম না। একটু পরে জঙ্গল জুড়ে অন্ধকার নামবে। আমি হাত ঘড়িতে সময় দেখলাম, 5:30 বাজে। সামনে সার বাঁধা দৈত্যের মতো দাঁড়িয়ে আছে একটা জেমসুগি গাছ। তার সারা গা জুড়ে সাপের মতো লতানো গাছের ঝাঁক উঠেছে। প্রথমে কাণ্ড, তারপর ডালপালার প্রায় সবটাই ঢাকা পড়েছে সর্পিল গাছের চাদরে। আমার ঠিক সামনেই গাছটার একটা নিচু ডাল থেকে ঝুলছে আমার দুই সঙ্গীর মৃতদেহ। না, দড়ি নয়, এ জঙ্গলে আমরা দড়ি নিয়ে ঢুকিনি। গাছেরই শক্ত দুটো গুল্ম লতা কেটে নিয়ে আত্মহত্যা করেছে তারা। আমার চোখের সামনে তাদের নিষ্প্রাণ শরীর দুটো হাওয়ার স্রোতে একবার ডান দিকে ফিরছে, একবার বাঁ দিকে। শরীরে একটু জোর পেতে আমি পকেট থেকে একটা ছুরি বের করলাম। এ জঙ্গলে ঢোকার আগে এইটাই ছিল আমাদের নেওয়া একমাত্র অস্ত্র। কোনো পশু জন্তু সামনে পড়লে আত্মরক্ষার একমাত্র হাতিয়ার। কিন্তু আওকি গাহারার জঙ্গলে পশু পাখি প্রায় নেই। এখানে মৃত্যু আসে। সন্ধে নামার আগে খানিকটা সময় আছে। গল্পটা প্রথম থেকে বলা যাক। জাপানের রাজধানী টোকিও শহর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে বিখ্যাত আগ্নেয়গিরি মাউন্ট ফুজিয়ামা। পাহাড়টা উচ্চতায় বেশ খানিকটা বড় হওয়ার জন্য চূড়ার কাছটা সারা বছরই বরফে ঢেকে থাকে। আস্তে আস্তে নিচের দিকে নেমে এলে বরফ শেষ হয়ে হালকা গাছপালার আভাস চোখে পড়ে। সেই গাছের মিছিল ঘন হতে হতে একদম নিচে নেমে এসে তৈরি হয় চিরহরিত বৃক্ষের এক দুর্ভেদ্য রহস্যময় জঙ্গল, আওকি গাহারা। মাউন্ট ফুজিয়ামার কোল ঘেঁষে 35 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে মৃত্যুময় বিভীষিকা।
এই জঙ্গলে গাছপালা এত ঘন আর দুর্ভেদ্য যে ভিতরে গিয়ে দাঁড়ালে বাইরের হাওয়া পর্যন্ত গায়ে এসে লাগে না। এখানে পাখির ডাক শুনতে পাওয়া সুন্দরবনে বাঘের দেখা পাওয়ার মতোই ভাগ্যের ব্যাপার। আমরা জঙ্গলে ঢোকার আগে আমাদের ট্রাভেল গাইড গাকুশি বলেছিল এই জঙ্গলের কয়েকটা জায়গাতে দুপুরবেলাতেও ঘন রাতের মতো নিকষ অন্ধকার জমে থাকে। ব্যাপারটা প্রথমে আমাদের বিশ্বাস হয়নি, পরে জঙ্গল পথে চলতে চলতে বুঝেছি এই আদিম অরণ্যের কিছু জায়গায় এখনো সূর্যের প্রথম আলো স্পর্শ করেনি। গাকুশি গাড়ি করে আমাদের সাথেই এসেছিল, কিন্তু সে জঙ্গলের ভিতরে ঢুকতে চাইল না। স্থানীয় লোকেরা সাধারণত এদিকটা এড়িয়ে চলে, বাচ্চাদেরও আসতে দেওয়া হয় না। তবে জঙ্গলের বাইরের দিকটা টুরিস্ট স্পট বলে নাম ডাক আছে। আমরা অবশ্য সেটা ছাড়িয়ে বেশ কিছুটা ভিতরে যাব। অগত্যা গাকুশিকে রওনা হতে বলে আমরা জঙ্গলের দিকে এগোলাম। এখানে হারিয়ে যাওয়ার ভয় তেমন নেই। মাত্র ৩৫ বর্গ কিলোমিটারের জঙ্গল, সোজা হাঁটতে থাকলে কোথাও না কোথাও পৌঁছবো। পিঠের ব্যাগগুলোকে কাঁধে নিয়ে আমরা জঙ্গলের ভিতরে ঢুকে এলাম। সামনেই একটা পায়ে চলার পথ, তার দুপাশে সবুজ লতা গুল্মের ঝাঁক ক্রমশ গভীর হয়েছে। নিচে তাকালে নানা রকম জিনিস চোখে পড়ে। খয়েরি হয়ে ধরে যাওয়া পাতা, গাছের শুকনো ডাল, টুরিস্টদের ফেলে যাওয়া খাবারের প্যাকেট, ছেঁড়া জামা কাপড়। লাভা জমে তৈরি হওয়া বলে এখানকার মাটি লাল, তার বেশিরভাগটাই ঢেকে আছে খসখসে পাতার চাদরে। এই তাহলে সুসাইড ফরেস্ট, নিশি আমার পাশে হাঁটতে হাঁটতে বলল। এখনো শুরু হয়নি, এটা যাকে বলে প্রিলিউড। আমি চারপাশে তাকিয়ে উত্তর দিলাম। আমাদের থেকে বেশ কিছুটা পিছনে হাঁটছিল রিনা। নিশির দিকে ফিরে বলল, বুঝলি রে, একটা দড়ি টড়ি গোছের আনলে হতো, ঝুলে পড়ার জন্য আদর্শ জায়গা। নিশি পায়ের নিচে আসা একটা বিয়ারের ক্যানকে লাথি মেরে বলল, ধুর, এত সুন্দর জঙ্গলে লোকে সুসাইড করতে আসে কেন কে জানে। একটা কারণ লোকে বলে বটে। আমি বললাম, কি কারণ? নিশি এগিয়ে এসে প্রশ্নটা করল। ধীরে বন্ধু, আগে ভিতরে গিয়ে পথ হারিয়ে নাজেহাল হই, তবে তো জমবে ভূতের গল্প। খানিকটা চলার পর দুপাশের গাছপালা আরো গভীর হয়ে এলো। এখন আর বাইরের পৃথিবীটাকে দেখাই যাচ্ছে না। উপরে তাকালে নীল আকাশের খানিকটা দেখা যায়, একটু পরে সেটাও গাছের ডালপালায় ঢেকে যাবে। আমাদের সামনে পায়ে চলা রাস্তা শেষ হয়ে গিয়ে আসল জঙ্গল শুরু হয়েছে। সাধারণ টুরিস্টদের বেশি এগোতে দেওয়া হয় না। একটা গাছের গুঁড়ির উপর টিনের বোর্ডে ইংরেজিতে ভিতরে ঢুকতে নিষেধাজ্ঞা দেওয়া আছে। আমি একটু এগিয়ে বোর্ডটার ওপাশে পা রেখে বললাম, অ্যাবান্ডন্ট অল হোপ ইয়ে, উইন্টার সিয়ার। রিনা ব্যাগ থেকে ক্যামেরাটা বের করে তার লেন্স বন্দি করতে লাগলো। নিশি পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে আমার দিকে এগিয়ে দিয়ে বলল, জঙ্গলটা কি চুপচাপ লক্ষ্য করছিস? রিনা হঠাৎ ক্যামেরা থেকে মুখ তুলে বলল, সামনে কিছু একটা আছে, খালি চোখে দেখতে পাবি না, জুম ইন করলে বুঝতে পারবি। আমি তার হাত থেকে ক্যামেরাটা নিয়ে জুমের ফোকাসটা ঠিক করে দেখলাম সত্যিই গাছপালার ফাঁক দিয়ে কিছু একটা যেন চোখে পড়ছে। একটা নীলচে কাপড়, বোধহয় কোনো অভিযাত্রী দলের ক্যাম্প, তবে বেশ খানিকটা দূরে। রিনা বলল, লোকজন চোখে পড়ল না, তবে ট্যুরিস্ট যে নয় তা বুঝতে পারছি। ট্যুরিস্ট স্পট ওই সাইনবোর্ডটার আগে পর্যন্ত। আমরা গাছগাছালির জাল ভেদ করে এগোতে লাগলাম। গভীর জঙ্গলের ভিতরে ঢোকার সাথে সাথে বাতাসটা যেন ক্রমাগত ভারী হয়ে উঠেছে। কীরকম একটা পুরনো গন্ধ। পায়ের তলায় খসখসে পাতার চাদরও পুরু হয়েছে। টুরিস্টদের ফেলে যাওয়া জিনিসপত্র আর সেরকম চোখে পড়ছে না। হঠাৎ কি একটা দেখতে পেয়ে নিশি দাঁড়িয়ে গেল।
আমাদের পাশেই গাছের গা জড়িয়ে একটা বেগুনে ফিতে বাঁধা। ফিতের আর একটা প্রান্ত সোজা সামনে পথ ধরে এগিয়ে গেছে। আমি বললাম, ওটা মার্কিং, এ জঙ্গলে ফেরার রাস্তা বের করা প্রায় অসম্ভব, তাই ওই ব্যবস্থা। ওটা ধরে হাঁটতে থাক, শেষ অবধি কিছু না কিছু পাবি। আমরা তো মার্ক করলাম না, রিনা বলল। নিশি পকেট থেকে জিপিএসটা বের করে তাকে এগিয়ে বলল, আমরা প্রফেশনাল হাইকার, এসব দেশি পদ্ধতি আমাদের জন্য নয়। এ জঙ্গলের কোর এরিয়াতে যারা ঢোকে তাদের ফেরার উদ্দেশ্য সাধারণত থাকে না, তবুও তাদের মধ্যে কারো কারো সংশয় থাকলে সে ফেরার একমাত্র রাস্তা হিসেবে ওই ফিতের পথ ধরেই ফিরতে পারে। ওই দেখ। কথাটা বলে আমি ডান পাশের গাছের ঠিক নিচের অংশটা দেখালাম। সেখানে আরও একটা বড়সড় সাবধান বাণী ঝোলানো আছে। তাতে জাপানি আর ইংরেজিতে যে বক্তব্য বলা আছে তার মর্মার্থ এই: আত্মহনন একটি ভয়ানক পাপ, এর শিকার হয় আপনার বাড়ির লোক ও প্রিয়জনেরা। দয়া করে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আর কয়েকবার ভেবে দেখুন। নিচে একটা ফোন নাম্বার। এতে লাভ হয়েছে কিছু? নিশি জিজ্ঞেস করল। সম্ভবত না, আগের বছর সরকারি হিসেবে 257 জন এখানে সুসাইড অ্যাটেম্প্ট করেছে। ভেবে দেখ, প্রতি 3 দিনে 2 জন এখানে আসে গাছে ঝুলতে। আমি বললাম, আমরা সামনে এসে পড়েছিলাম। ভালো করে দেখে বুঝতে পারলাম দূর থেকে যে নীল কাপড়টা চোখে পড়েছিল সেটা আসলে একটা তাঁবুর অংশ। ফিতেটাও তাঁবুর কাছে এসেই শেষ হয়েছে। তার সামনে পোড়া কাঠের চিহ্ন দেখলাম। লোকজন কাউকে চোখে পড়ল না, অথচ কিছুক্ষণ আগেও যে এখানে লোকজন ছিল তা স্পষ্ট বোঝা যায়। নিশি বলল, লোকটা কি সুসাইড করতে গেছে নাকি, অথবা করে ফেলেছে? আমি বললাম। রিনা ভয়ে ভয়ে এদিক ওদিক তাকালো। বললাম, চারপাশে খুঁজে দেখ তোরা, ঝুলন্ত বডি ফডি পাস কিনা। আমি এখানটাতেই বসি। রিনা ভয় ভয় মুখে বলল, অদ্ভুত জঙ্গল বটে, এসে থেকে একটা জীবজন্তুর ডাক শুনতে পেলাম না। খুঁজতে যাচ্ছি কিনা ঝুলন্ত ডেড বডি। ওসবে আমি নেই, নিশি তুই যা, আর হ্যাঁ, ক্যামেরাটা রেখে যা বাবা। নিশি ব্যাগ আর ক্যামেরাটা রেখে চলে গেল। আমি তাঁবুটার ভিতরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করলাম। না, এর ভিতরে একটু আগেও মানুষ ছিল। খাবার দাবারের উচ্ছিষ্ট অংশ পড়ে আছে। কোণের দিকে কয়েকটা ছেঁড়া সাদা পাতাও চোখে পড়ল। সেগুলো আমি হাত বাড়িয়ে তুলে নিলাম। তাঁবুর ভিতরে আলো সেরকম নেই। মাথা নিচু করে কাগজগুলো পড়ার চেষ্টা করলাম। বোধহয় ফাঁকা। ভিতরে আর কিছু নেই দেখে আমি বাইরে বেরিয়ে এলাম। বেরোতে থমকে দাঁড়ালাম। তাঁবুর ঠিক বাইরেটাতেই বসেছিল রিনা। হাতে কি একটা যেন ধরে এক মনে সেটার দিকে তাকিয়েছিল। একটা 1 হাত লম্বা দড়ি, ডগার দিকটায় ফাঁস লাগানো, যেন ফাঁসি হওয়ার পর আসামির গলা থেকে খুলে নেওয়া একটা ফাঁস। আমি তার কাঁধে একটা ধাক্কা দিয়ে বললাম, কোথায় পেলি রে এটা? সে হঠাৎ আমার দিকে চমকে তাকিয়ে বলল, এই তো সামনেই পড়েছিল। অদ্ভুত না? এখানে এসব জিনিস পড়ে থাকাটা আশ্চর্যের নয়। আমি তার পাশে বসে পড়লাম। ব্যাগ থেকে একটা প্রন সুশি বের করতে করতে বললাম, জাপানের আদি পুরাণ অনুযায়ী যে ফাঁসির দড়ি একবার কোনো মানুষের গলার স্বাদ পেয়েছে সে নাকি নরখাদক বাঘের মতো ক্ষুধার্ত হয়ে ওঠে, আরও মানুষকে টেনে আনে গলায় পড়ার জন্য। ওটা নিয়ে বেশি নাড়াচাড়া করিস না। রিনা ভয়ে ভয়ে সেটা একপাশে রেখে দিল। জানি না কেন হঠাৎ আমার মনে হচ্ছে ফাঁস লাগানো দড়িটার প্রতি তার কেমন যেন একটা আগ্রহ জন্মেছে। বিশেষ করে আমি দেখার আগে সে যেভাবে সেটার দিকে তাকিয়েছিল কেমন যেন সম্মোহিত মনে হচ্ছিল। আমি এক টুকরো সুশি তার দিকে এগিয়ে দিলাম। সে খেতে খেতে বলল, আচ্ছা, যদি আগ্নেয়গিরিটা হঠাৎ জেগে ওঠে? উঠতেই পারে, তবে 300 বছর ধরে যখন ঘুমিয়ে আছে তখন
তোকে আমাকে হঠাৎ ওয়েলকাম করার জন্য ইচ্ছে জাগবে বলে তো মনে হয় না। এদিকে দেখ। আমি তাঁবুর ভিতরে পাওয়া কাগজগুলো তার হাতে দিলাম। প্রথমে উল্টে পাল্টে কিছুই চোখে পড়ল না। সাদা পাতা, যেন কেউ একটা নোটবুক থেকে ছিঁড়ে ফেলে দিয়েছে। হঠাৎ চোখে পড়ল একটা কাগজের উল্টো দিকে ছোট ছোট অক্ষরে কি যেন একটা লেখা আছে। আমি সেটা চোখের সামনে নিয়ে এসে ভালো করে লক্ষ্য করে বুঝলাম ভাষা ইংরেজিতে নয়, সম্ভবত জাপানি। রিনা অল্প জাপানি জানি। জায়গাটা তাকে দেখিয়ে বললাম, দেখ তো কি লেখা আছে। লেখাটা পড়ে তার মুখ কীরকম যেন শুকিয়ে গেল। জিজ্ঞাসা করলাম, কি হলো রে? একটাই ওয়ার্ড লেখা আছে, সাত সুচিনসা। সে থতমত মুখে বলল, তার মানে? আমি জিজ্ঞাসা করলাম, মানে কিলার, খুনি। প্রায় মিনিট 20 পরে নিশি ফিরে এলো। তার চোখে মুখে উদ্বিগ্ন ভাব নেই বলে বুঝলাম বডি পায়নি। আমাদের সামনে বসে জামার ধুলো ছাড়তে ছাড়তে বলল, ডেড লিভিং কোনো বডি চোখে পড়ল না, লোকটা মনে হয় বেরিয়ে গেছে। তাঁবুটা এখানে ফেলে? রিনা বলল, একটা সাদা কাগজে খুনি লিখে। আমি তার হাতে কাগজটা দিলাম। নিশি কাগজটা দেখে বলল, খুন মানে ব্যাপারটার আত্মহত্যায় থেমে থাকছে না। তোর হাতটা অতটা কাটলো কি করে? রিনির দৃষ্টি নিশির হাতের দিকে স্থির। তার হাতে কবজির খানিকটা উপরে বেশ খানিকটা লম্বা হয়ে কেটে গেছে। 2-1 ফোঁটা রক্তের ধারা নেমে আসছে সেখান থেকে। নিশি এমনভাবে হাতের দিকে তাকালো যেন এতক্ষণ খেয়ালই হয়নি। এবার ভালো করে দেখে বলল, এ বাবা, দেখিনি এতক্ষণ, কোনো গাছে লেগে কেটেছে মনে হয়। আমি ব্যাগ থেকে একটা ব্যান্ডেড বের করে তার হাতে লাগিয়ে দিলাম। কাটা জায়গাটা ভালো করে দেখে কেমন যেন খটকা লাগলো। জিজ্ঞাসা করলাম, কোনো গাছে কেটেছে? কাঁটা গাছটা আছে ভিতরে অনেক, কি জানে কিসে কাটলো। আমি একটু দূরে সরে এসে বসলাম। রিনা বলল, আচ্ছা, দড়িটা যদি লোকটাই নিয়ে এসে থাকে তো সেই দড়িটা ফেলে গেল কেন? ব্যাপারটা সন্দেহজনক। একটা লোক সুসাইড ডেস্টিনেশনে এলো, তাঁবু খাটালো, খাওয়া দাওয়া করলো, এমনকি ফাঁসের দড়ি অবধি বানালো, তারপর একটা ছেঁড়া কাগজে খুনি লিখে উধাও হয়ে গেল। এখন কথা হচ্ছে খুনিটা কে, আর খুনটাই বা কে হয়েছে? কোনো বডি তো নেই। রিনা বলল, যেখানে আমরা বসে আছি তার চারপাশের খানিকটা গাছপালা পাতলা হয়ে এসেছে। সরু সরু গাছগুলোর উপর পুরু শ্যাওলার পরত জমেছে। তারপর পিছনের দিকটা খাড়া হয়ে নিচের দিকে নেমে গেছে। সেদিকটা আরও অন্ধকার হয়ে আছে। মনে হয় সোজা হাঁটতে থাকলে এ জঙ্গল শেষ হবে না। ঘন গাছপালা যেন দেওয়ালের মতো ঢেকে রয়েছে চারদিক। কোথাও জীবজন্তু, এমনকি পাখির ডাকও শোনা যাচ্ছে না। সমস্ত পৃথিবীটা জুড়েই বোধহয় এই জঙ্গল। মনে হয় আদিম মানুষের পথ পেরিয়ে সৃষ্টির প্রথম ভোরে এসে দাঁড়িয়েছি। দূরের দিকে তাকিয়েছিলাম আমি। নিশি হঠাৎ বলল, কি একটা ভূতের গল্প আছে বলছিলি, এ পরিবেশে জমবে ভালো, কি বল? ভূত নয়, মিথ লোকে বলে, তবে জাপানিরা ভূত নিয়ে অবসেসড বলতে পারিস। দুনিয়ায় এমন কি জিনিস নেই যা নিয়ে একটা জাপানি ভূতের ছবি হয়নি। পরিত্যক্ত কুয়ো, আয়না, চুল, লিফট, জ্যামিতির নকশা, খবরের কাগজ, এমনকি হালে দেখলাম ওয়েব ক্যাম নিয়েও একটা সিনেমা বানিয়েছে। সে যাই হোক, দেখতে কিন্তু ভয় লাগে। রিনা বলল। নিশি এতক্ষণ কোনো বক্তব্য বলেনি। এবার সে বিরক্ত হয়ে বলল, সিনেমার কথা বাদ দে তো, তোর ওই মিথটাই বল। আচ্ছা শোন। আমি আরাম করে বসে একটা সিগারেট ধরালাম। পায়ের জুতোটা আলগা করতে করতে বললাম, 1833 সালে জাপানে দুর্ভিক্ষ হলো। খাবার দাবার প্রায় পাওয়া যায় না, এমনকি খাবারের জলটুকুও মারামারি করে জোগাড় করতে হয়। দুর্ভিক্ষে মারা পড়তে লাগলো শয়ে শয়ে মানুষ।
কচি বুড়ো কেউ বাদ গেল না। তো এখানে আশেপাশের গ্রামের লোকজন এই সময় একটা ভয়ানক কাজ করলো। বাড়ির বয়স্ক অথর্ব লোকজনদের রেখে যেতে লাগলো এই জঙ্গলে। তাতে গ্রামের খাবার দাবারের কষ্ট খানিকটা কমলো বটে, কিন্তু রুগ্ন মানুষগুলো এই গভীর পৈশাচিক জঙ্গলে অনাহারে তৃষ্ণায় অযত্নে মারা যেতে লাগলো। মরার আগে কারো মুখও দেখতে পেল না। মৃত্যুর পর তাদের দেহগুলো সৎকার হলো না। পশু পাখিও নেই। দীর্ঘদিন ধরে একটু একটু করে পচত তাদের শরীর। গাছপালার তলায় শুয়ে কিংবা বসে থাকা অবস্থায় অনেক কঙ্কাল পাওয়া গেছে। কিছু কিছু কঙ্কাল নাকি জঙ্গলের ভিতরে এখনো আছে। জাপানি মিথ অনুযায়ী কোথাও মানুষের নির্মম অসহায় মৃত্যু হলে সেই জায়গা জুড়ে একটা অভিশাপ জন্মায়, যাকে বলে নরি। এই জঙ্গলটাও সেই মৃত আত্মাদের অভিশাপ। সেটাই হয়তো টেনে আনে মানুষকে দূর দূরান্ত থেকে। আমি আবার দুই সঙ্গীর দিকে তাকিয়ে দেখলাম তাদের মুখে ভয়ের স্পষ্ট চিহ্ন। হেসে বললাম, খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করা যাক, না হলে অনাহারে তো আমাদেরই কঙ্কাল হতে হবে। নিশি ভাই, ছুরিটা দে, প্যাকেটটা কাটতে হবে। নিশি কোমরের খাপে গাঁথা ছুরিটা খুলে আমার দিকে এগিয়ে দিল। সেটা হাতে নিয়ে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। ছুরির ডগায় হালকা হয়ে যাওয়া এক বিন্দু রক্তের দাগ। সেটা আঙুলে লাগিয়ে আমি বুঝলাম রক্ত বেশিক্ষণ আগের নয়। খানিকক্ষণ বাদে আমরা ক্যাম্পাসটা ছেড়ে উঠে পড়লাম। জাপানি ভদ্রলোক তো আর ফিরবে বলে মনে হয় না। ঘড়িতে 4টে বাজে। একটু ঘুরে ফিরে ফেরার পথ ধরতে হবে। খানিকটা এগোতে আরও কতগুলো সতর্কবাণী চোখে পড়ল। লাইফ ইজ প্রেশিয়াস, থিঙ্ক এগেন। এরপর আবার সারবাঁধা গাছপালা। পথ প্রায় নেই বললেই চলে। কোথাও লাফিয়ে কোথাও ঝুঁকে পার হতে হচ্ছে। দু একটা গাছে দড়িও ঝুলতে দেখলাম। তার চারপাশে ছেঁড়া জামা কাপড় ছড়িয়ে আছে। বুঝলাম বডি নামিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। বেশ কিছুক্ষণ হলো লক্ষ্য করেছি রিনার হাবভাব কেমন পরিবর্তন হয়েছে। জঙ্গলটা যেন কৌতূহল করে তুলেছে তাকে। কারোর মৃত্যু দেশের সাক্ষী হওয়াটা বেশ ভাগ্যের ব্যাপার। নিশেই সামনাসামনি ঝোপঝাড় ফাঁকা করতে করতে বলল, এই দড়িগুলো থেকেই কোনো এক সময় হয়তো একটা বডি ঝুলছিল। বডি নাও ঝুলতে পারে। অনেক সময় ঝুলন্ত দড়ি দেখে লোকে ভয় পেয়ে আর এগোয় না। তবে এই ব্যাপারে আউকি গাহারার সুখ্যাতি আছে। খুব বেশি লোকজনকে ফেরায়। যাদের মনে অর্ধ সংশয় থাকে তাদের দৃঢ় চেতনা করে উপরে পাঠায়। নিশি, তোর কি সত্যি মনে হয় ব্যাপারটা ভৌতিক? রিনা জিজ্ঞেস করল। না, তবে জঙ্গলটা কেমন যেন বিষণ্ণ। একটাও পাখির ডাক শোনা যায় না। গাছপালাও যেন প্রাণহীন। মনে হয় দরজা জানলাহীন একটা বদ্ধ ঘরে কেউ আটকে রেখে গেছে। সুইসাইডটা আইসোলেশন ছাড়া তো সম্ভব নয়। আমি হঠাৎ একটা হাত বাড়িয়ে নিশিকে থামিয়ে দিলাম। সে আমার দিকে ফিরতে বললাম, আচ্ছা, তোরা একটা প্রশ্নের উত্তর জানিস? কি প্রশ্ন? রিনা জিজ্ঞেস করল। পৃথিবীতে সবথেকে বেশি আইসোলেটেড আর রহস্যময় জায়গা কোথায় আছে? বারমুডা ট্রায়াঙ্গেল, নিশি বলল। লকনেস, যেখানে এখনো আলো পৌঁছয়নি? আমি মাথা নাড়লাম। ধুর, একটাও হয়নি। সবচেয়ে রহস্যময় আর দুর্গম জায়গা হলো মানুষের মন। কি যে সেখানে আছে কি নেই তা কেউ জানে না। মনের রহস্য তাবর তাবর গোয়েন্দা ভেদ করতে পারেনি। নিশি সবে সামনে ঘুরতে যাচ্ছে এমন সময় আমাদের প্রায় চমকে দিয়ে ঠিক ডান দিক থেকে খুব ক্ষীণ চিৎকার ভেসে এলো, যেন সামনেই কাউকে গলা টিপে খুন করা হয়েছে। শান্ত নিস্তব্ধতার মধ্যে তীক্ষ্ণ আকস্মিক চিৎকারটা বাজ পড়ার মতো শোনালো। আমরা প্রায় আঁতকে উঠে চিৎকার করে সরে এলাম সেদিক থেকে। আওয়াজটা কিন্তু
একবার হয়েই থেমে গেছে। আমি আমার দুই সঙ্গীর থতমত মুখের দিকে তাকালাম। আর্তনাদটা কিসের থেকে হতে পারে তা আমরা তিনজনেই জানি। হয়তো আর একটু এগোলেই গাছের ডাল থেকে ঝুলন্ত একটা দেহ দেখতে পাব। তাড়াতাড়ি গেলে এখনো বাঁচানো যেতে পারে। আমরা তিনজনেই দ্রুত পা চালালাম। এই জঙ্গলের ভিতরে দৌড়ানো অসম্ভব। না দেখে হাঁটতে গিয়ে আমার পা মুচকে গেল, তাও আমি দাঁড়ালাম না। গাছপালার স্তর ভেদ করে এগোতে লাগলাম। আমার সামনে নিশি আর রিনিও উদ্ভ্রান্তের মতো পা চালাচ্ছে। বেশ খানিকটা এগিয়েও কিন্তু অস্বাভাবিক কিছু চোখে পড়ল না। আওয়াজটাও এর মধ্যে আর শুনতে পাইনি। ব্যাপারটা আমার অদ্ভুত লাগলো। যে মানুষ গলায় দড়ি দিচ্ছে সে মাত্র একবার চিৎকার করতে যাবে কেন? রিনা চারপাশটা একবার ভালো করে দেখতে দেখতে বলল, আওয়াজটা ঠিক শুনেছিলাম তো রে। কি জানি, ভুলও হতে পারে। এরকম জঙ্গলে আওয়াজ শুনতে ভুল হওয়াটা স্বাভাবিক। তোরা কি পাগল হয়েছিস? আমি প্রায় চিৎকার করে উঠলাম। আমি পরিষ্কার শুনেছি। আবার শব্দ হতে পারে, রিফ্লেক্ট হলে ওরকম শোনায়। ওরা ব্যাপারটা সেরকম গুরুত্ব দিচ্ছে না, যেন ফাঁকা জায়গা ছেড়ে এই গভীর বনের ভিতরে আসা গেছে, সেটাই বড় কথা। ইতিমধ্যে বেশ খানিকটা এগিয়ে এসেছি আমরা। রাস্তা খেয়াল করা হয়নি। আগের তাঁবুর কাছে ফিরতে গেলে জিপিএস ছাড়া উপায় নেই। আমি নিশির দিকে হাত বাড়িয়ে বললাম, অনেক হয়েছে, এবার জিপিএসটা দে। নিশি ব্যাগের ভিতর হাত ঝুঁকিয়ে কি যেন খুঁজে বলল, এ মা, সে তো আমার কাছে নেই, তোর কাছেই তো ছিল। কথাটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। হিংস্র জন্তুর মতো চিৎকার করে উঠে বললাম, জেনে শুনে ন্যাকামো মারছিস? তুই রেখেছিলিস ব্যাগে, এখন কি হবে? ওটা না থাকলে ফিরবো কি করে? কেন, পিছন দিকে হাঁটলে ফেরা যাবে না? রিনা বলল, এটা কি বাড়ির বাগানে হাঁটছিস যে পিছনে হাঁটলেই পৌঁছে যাবি? কোনটা কোন দিক বুঝবি কি করে? চেষ্টা তো করে দেখাই যায়। এই জায়গাটাও কিন্তু খারাপ নয়। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। পাগল হয়ে গেছে ওরা, দুজন পাগল হয়ে গেছে। ওরা নিজেরাও বুঝতে পারছে না কত বড় সর্বনাশ হয়ে গেছে আমাদের। এখানে রাস্তা না চিনে এক পা এগোনো বিপজ্জনক। রাস্তা তো হারিয়েছি, এবার দিকটাও হারিয়ে ফেলবো। রিনা ক্যামেরা নিয়ে চারিদিকে ছবি তুলছে। দেখেই আমার গাটা জ্বলে উঠল। তোদের মরার ইচ্ছা হয়েছে? আমাকে আগে বলতে পারতিস, দড়ির ব্যবস্থা করে দিতাম। ও মা, দড়িতে কি হবে? চারপাশে এত লতানে গাছ, শক্ত থেকে দুটো জোগাড় করে নিলেই হলো। আমার এবার কেমন যেন খটকা লাগলো। এসব কি বলছে এরা? এই গভীর জঙ্গলে পথ হারিয়ে কি পাগল হয়ে গেছে সবাই? আমার মাথাটাও কেমন যেন করছে। বিকট পাহাড়ের মতো লম্বা গাছপালা ধীরে ধীরে এগিয়ে এসে যেন পিষে মেরে ফেলতে চাইছে আমাদের। কিন্তু ওদের কোনো ভ্রুক্ষেপ নেই কেন? নিশি ছুরি দিয়ে একটা গাছের লতা কাটার চেষ্টা করছে, আর রিনা ক্যামেরাটা মাটির দিকে তাক করে কী সব যেন ছবি তুলছে। আমি আর কিছু না বলে তার পাশে গিয়ে বললাম, তোদের কি শরীর খারাপ লাগছে? আমার কাছে জল আছে, কিন্তু খাবি? রিনা মাথা নেড়ে না বলল। নিশি হঠাৎ একটা গাছের ডালের খানিকটা কেটে নিয়ে বলল, হ্যাঁ রে, এসব ফলে বৃষ্টি থাকে নাকি? তা আমি জানি না, তোকে কে খেতে বলেছে? খেয়ে দেখি, কি বল? খা। আমার আর কাউকে বাধা দিতে ইচ্ছে করল না। ওরা যে কি করছে তা ওরা নিজেরাই জানে না। হঠাৎ চোখে পড়ল খানিকটা দূরে গাছের ডালে আগের মতো ফিতে বাঁধা আছে, তবে রংটা বেগুনি নয়, নীল। আমি উঠে ধীরে ধীরে সেদিকে এগিয়ে গেলাম। সেটা ধরে এগোলে কিছু তো অন্তত পাওয়া যাবে। ফিতেটার কাছে এসে দেখলাম সেটা বেশ পুরনো, কাপড়টা তুলোর মতো আলগা হয়ে গেছে। সেটা ধরে আমি এগোতে লাগলাম। খানিকটা এগোতে মনে হলো কোথা থেকে যেন ঠান্ডা হাওয়া আসছে। গাছের পাতাগুলো অল্প অল্প নড়ে চলেছে। দুটো আকাশিয়া গাছের মাঝখান দিয়ে ঢুকে ফিতেটা শেষ হয়ে গেছে। সেখানে পা রেখে আমি থমকে দাঁড়ালাম। খানিকটা ফাঁকা জায়গা, সেখানে দিব্যি ক্যাম্প করা যায়।
নিচু হয়ে মাটির উপর বসে পড়লাম। না, চারপাশে কেউ নেই। বেশ কিছুকাল আগে হয়তো কেউ এখানে এসে সুসাইড করেছিল, কিন্তু কোন গাছটায় আমার ঠিক চোখে পড়ল না। আমার হঠাৎ সব কিছু যেন কেমন গুলিয়ে যাচ্ছে। ওই দুটো গাছের ফাঁক দিয়ে জায়গাটা দেখে কিছু যেন মনে পড়ছে আমার। সবটা খুব অস্পষ্ট। চারপাশটা কি পাল্টে যাচ্ছে? গাছগুলো একটু একটু করে আরো লম্বা আর ঘন হয়ে যাচ্ছে। আমি এক ঝটকায় পিছনে সরে এলাম। খুনি! এই সমস্ত জঙ্গলটাই আসলে একটা আস্ত খুনি। কিন্তু আমায় ধরা দিলে চলবে না। এই খুনি আওকিগাহারার কাছে ধরা দিলে চলবে না। আমাকে পালাতে হবে। নিশি আর রিনি? রিনি গোল্লায় যাক, মুরুকে যে করেই হোক খুঁজে বের করতে হবে জিপিএসটা। আমি পিছনে ফিরে দৌড়াতে লাগলাম। মাটির নিচের গর্তে পড়ে বিশ্রীভাবে ছড়ে গেল পাটা। মুখে এগিয়ে আসা গাছপালার ডালের ঝাপটা লাগছে, তাও আমি গতি কমালাম না। আমাকে বাঁচতে হবে, পালাতে হবে এই আদিম মহাজগতের অরণ্যের মৃত্যুগ্রাস থেকে। আর একটু এগোতেই কিন্তু আমি দাঁড়িয়ে পড়লাম। না, আর পালানোর দরকার নেই। অনেক পালিয়ে বেরিয়েছি। আমি তো এখানে পালাতে আসিনি। গাছের গুঁড়িতে হেলান দিয়ে বসে পড়লাম। আমার ঠিক সামনেই গাছের ডাল থেকে ঝুলছে আমার দুই সঙ্গীর মৃতদেহ। না, মৃতদেহ নয়, রক্ত মাংসহীন অস্থিসার কঙ্কাল। দীর্ঘ 2 বছর ধরে ঠিক ওইভাবে ওইখানে ঝুলে আসছে নিশি আর রিনার ক্ষয়িত গলিত শরীর। এখন শুধু কঙ্কাল। 2 বছর আগের সব কথা আমার পরিষ্কার মনে পড়ছে। 3 জনেই এসেছিলাম আমরা। তারপর কি হয়েছিল জানি না। আমি দল থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। ওদের আর খুঁজে পাইনি। জিপিএসটা ছিল আমার কাছে। পাগলের মতো সমস্ত জঙ্গল ধরে ছুটে বেরিয়েছি। চিৎকার করে ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম একটা গাছের তলায়। ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একসময় উঠে পালিয়েছিলাম বাইরে, আমার 2 বন্ধুকে ফেলে। তার মধ্যে হয়তো ওরা দুজনে হারিয়ে গেছে আরও গভীর জঙ্গলের ভিতর। বেরোনোর রাস্তা ওদের জানা নেই। এই জঙ্গল বেরোনোর পথ দেখায় না। ভয়, অনাহার, নিঃসঙ্গতায় ততক্ষণ পিষে মারতে থাকে যতক্ষণ না মানুষ গলায় তুলে নেয় দড়ি। 2 বছর খুনের বোঝা কাঁধে নিয়ে ঘুরে বেরিয়েছি শহরের আনাচে কানাচে। ভুলে থাকার চেষ্টা করেছি আমার পাপ, আমার বন্ধুদের মৃত্যুর অন্ধকারে ফেলে পালিয়ে আসার কথা। আর পারলাম না। না, আর পারবো না। তাই এবার আটঘাট বেঁধেই এসেছিলাম। ওদের কাছেই ফিরে যাব আমি। একইভাবে একই জঙ্গলে আমি ঝুলন্ত কঙ্কাল দুটির দিকে তাকিয়ে হাসলাম। খানিকটা দূরে পড়ে আছে ধুলোয় ঢেকে যাওয়া ক্যামেরাটা। সেটা হাত বাড়িয়ে তুলে নিলাম। আমার ব্যাগে নতুন ব্যাটারি ছিল। লাগিয়ে দিতেই তাদের পুরনো ছবি ফুটে উঠল। আমার 2 বন্ধুর ভগ্ন প্রায় অসুস্থ শরীর। হাড়গুলো বেরিয়ে এসেছে পাঁজর ঠেলে। উন্মাদের মতো গাছের ছাল বাকল ছাড়িয়ে খাচ্ছে তারা। ছবিগুলো কি আমার জন্যই তুলেছিল? কে তুলেছিল? ঝুলন্ত শরীরের ছবি, গলিত বিকৃত শরীর, সব ইতিহাস যেন কেউ বন্দি করে রেখেছে আমাকে দেখানোর জন্য। ক্যামেরাটা রেখে আমি উঠে দাঁড়ালাম। ওদের মুখ দুটো খুব মনে পড়ছে। এখন আর সেগুলো রক্ত মাংসের নয়, হাড়ের। হাওয়ায় ধীরে ধীরে দুলে কঙ্কালগুলো যেন জঙ্গলের চারপাশে নজর রাখছে। তাদের ঠিক সামনেই গাছে হেলান দিয়ে বসে আছি আমি, সাত সুজিন স্যার। পকেট থেকে ছুরি বের করে উঠে দাঁড়ালাম। কাছেই একটা গিট বাঁধার দড়ি পড়ে আছে। আমার কাজের জন্য আদর্শ। সমস্ত আওকিগাহারা ফরেস্ট যেন উন্মুখ হয়ে কিসের প্রতীক্ষায় তাকিয়ে আছে আমার দিকে। আমি ফাঁসটাকে গাছের ডালের সাথে ভালো করে বাঁধলাম।
ফাঁসের ভিতর থেকে নিশি আর রেনির ঝুলন্ত কঙ্কাল দুটো দেখা যাচ্ছে। জঙ্গলের প্রতিটি গাছ যেন কিসের এক অদ্ভুত উত্তেজনায় মেতে উঠেছে। হাওয়া নেই, অথচ মাথা দোলাচ্ছে গাছগুলো। আমি ফাঁসটা গলায় পড়ে পা দুটো মাটি থেকে তুলে নিলাম। আমার চোখের সামনে অন্তহীন সবুজ রং মুছে গিয়ে অন্ধকার নামল। আকাশিয়া গাছের উঁচু ডালে 3টে দেহ স্থির হয়ে ঝুলতে লাগল। শেষ হলো আজকের কাহিনী, শায়ক আমানের লেখা গল্প আওকি গাহারা। আশা করছি তোমাদের সকলের গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দেবে এবং এই ধরনের গল্প আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে সবথেকে প্রথমে নোটিফিকেশন পেতে। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ভালো থাকবেন।